৩৫ বছর পর এবং ২৩তম রাষ্ট্রপতি আলোচনা আমরা অনেক দিন ধরেই আসলে জানি চলছে, এবং আজকে আসলে সেটি পুরোপুরি আমরা দেখতেই পেলাম, বাংলাদেশ তাদের নতুন রাষ্ট্রপতি পেয়েছেন। কিন্তু আসলে যেটি আমার আপনার সাথে একটু আলোচনা করবার জায়গাটি সেটি হচ্ছে যে বারবারই যে প্রসঙ্গটি এসছে যে দলের বাইরে গিয়ে আসলে ভোট দেওয়ার সুযোগটি আসলে নেই সংসদ সদস্যদের, যেটি ৭০ অনুচ্ছেদের বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে। সামনের দিনে আসলে এর পরিবর্তনের কথা বলছে সরকার। আপনার কাছে কি মনে হয় সেই পরিবর্তনের উপর আমরা কি আসলে ভরসা রাখতে পারি অন্ততপক্ষে বাংলাদেশের রাজনীতিতে? আমি অবশ্য এটার পরিবর্তন করার পক্ষে নই। আমি মনে করি ৭০ অনুচ্ছেদ যেভাবে আছে এটা থাকলে আমাদের খুব বেশি ক্ষতি হবে না ডেমোক্রেসির জন্য। কেন ক্ষতি হবে না? দেখুন, আপনি যখন একটা দলের এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন, একটা দলের টিকিটই তো আপনি সেটা মনোনীত হচ্ছেন, তাই না? এমপি হচ্ছেন যারা, এই যে উনি বিএনপি থেকে হয়েছেন, উনি এনসিপি থেকে হয়েছেন, জামায়াত এনসিপি জোটের, তো ওনারা তো ওই জোট বা ওই দলের যে কর্মপন্থা বা তাদের সেখানে আস্থা বিশ্বাস রেখেই তারা হয়েছেন। সুতরাং তার দল পরবর্তীতে যেটার উপরে তাদের আস্থা রাখবে, যে কাজে তারা যাবে, তাহলে উনি পরবর্তীতে দলের উপর সেই আস্থাটা রাখতে পারবেন না কেন? তাই না? সেটা তো কোনো আমি কারণ দেখি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি, হ্যাঁ, যদি ৭০ অনুচ্ছেদটা কেন করা হয়েছিল এবং এটা আমাদের জন্য কেন প্রয়োজন, দেখেন আমাদের এখানে আপনি জানেন যে এখানে অনেক বেশি আমাদের রাজনীতিতে অস্থিরতা হয়, এবং এই অস্থিরতাটার একটা বড় হচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে, তাই না? এখন আপনি যদি ৭০ অনুচ্ছেদটা তুলে দিয়ে এমপিদেরকে আপনি বলেন যে হ্যাঁ আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারবেন ভোট, যা ইচ্ছা যেভাবে দিতে পারবেন, তখন এখানে পার্লামেন্টারি যে একটা সিস্টেম, ডেমোক্রেটিক যে সিস্টেম, এটা বাধাগ্রস্ত হবে। আমি মনে করি তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং এখানে আরেকটা বিষয়, অনেকেই যেটা বলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে কিছু ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা দরকার, ওটা ৭০ অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত না। আমি ওইটারও পক্ষে না যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য কেন লাগবে। কারণ রাষ্ট্রপতি তো একটা সাংবিধানিক পদ, হি অর শি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তাই না, রাষ্ট্রের। আপনি ব্রিটেনে যে একটা সাংবিধানিক রাজতন্ত্র আছে, তাই না, কিং বা কুইন যিনি থাকেন, তো তাদের হাতে কি ক্ষমতা আছে? তাদের হাতে তো কোনো ক্ষমতা নাই, সেভাবে এক্সিকিউটিভ কোনো পাওয়ার নাই। এখন আমাদের এখানে যে কোনো সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি সেরেমোনিয়াল পোস্ট। এখন আপনি যদি সেখানে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির কাছে দিতে চান, এইটা একটা ক্ষমতার একটা কি বলবো, এটা ডাবল একটা পাওয়ার হাউস তৈরি হবে। তখন আপনি মনে করেন ভারসাম্যহীনতা আসলে তৈরি আরো বেশি তৈরি হবে? হবে। আচ্ছা, এখন যেমন যে কোনো বিসর্জন আমরা কি করি, যে কোনো বিসর্জন আমরা সরকার প্রধানকে দায়ী করি। এইটা হচ্ছে না কেন? সরকার প্রধানকে এখন তারেক রহমান, আমরা ওনাকে রেসপন্সিবল করব, আমরা ওনাকে অ্যাকাউন্টেবল করব। তা আপনি যখন দুইটা পাওয়ার সেন্টার করবেন, তখন কোনটার জন্য আপনি কাকে দায়ী করবেন? কারণ মানুষ যখন রাজনৈতিক দলকে ভোট দেয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোট দেয়, এবং তার কাছ থেকে সে 4 বছর 5 বছর পরে সেগুলো বুঝে নেয় নির্বাচনের মাধ্যমে। আপনি আমাকে ডেলিভার করতে পারেন নাই, আমি আপনাকে ভোট দেব না। এখন আপনি যদি আরও একটা, যেটা বললাম যে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। এখন ক্ষমতা বলতে রাষ্ট্রপতির হাতে হয়তো অত বেশি ক্ষমতার কথা বলা হচ্ছে না, কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে তাকে ক্ষমতায়িত করার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা উচিত হবে না। রাষ্ট্রপতি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, উনি থাকবেন। দেশের ক্রাইসিসে অনেক সময় আমাদের রাষ্ট্রপতির ভূমিকাটা মুখ্য হয়ে ওঠে, যেমন আমরা এবারও দেখলাম। সুতরাং ওই জায়গাটা ওইভাবেই থাকা উচিত। আর ৭০ অনুচ্ছেদের ব্যাপারটা দেখুন, ধরেন আজকে যদি ৭০ অনুচ্ছেদের মাধ্যমেই এটা যদি পরিবর্তিত অবস্থায় আজকে ইলেকশনটা হতো, আমি মনে করি আজকেও মানে এই যে রাষ্ট্রপতি নির্বাচনে যে ফলাফলটা, যেটা আমরা আগে থেকে জানলাম, এটার খুব বেশি পরিবর্তন হতো বলে আমার মনে হয় না। হয়তো ভোট একটু কম আর একটু বেশি হতো। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো বেসিক কোশ্চেন, যে আপনি তো এমপিদের স্বাধীনতাটা কেড়ে নিলেন, তারা তো ঠিকমতো প্রয়োগ করতে পারলেন না। এখন আমার রাষ্ট্রপতি পদের জন্য কেন আমাকে বাড়তি ভোট দিয়ে বা দলের বিপক্ষে ভোট দিয়ে, দল যাকে মনোনয়ন করেছে, আমিও তো দলের এমপি বা উনি দলের এমপি, মানে আমি বলতে মানে আমি এমপিদের কথা বলছি আর কি, তো উনি দলের উপর আস্থা রাখবেন না কেন? তো সুতরাং আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করি। ডক্টর আতিক মুজাহিদ, আপনাদের তো আসলে এই বিষয়ে বরাবরই ছিল যে ৭০ অনুচ্ছেদে নানা ধরনের সংশোধন আপনারা চেয়েছেন, এবং একই সাথে এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি আপনারা জুলাই সনদ থেকে শুরু করে সব জায়গায় বারবার বলে এসছেন। আকবর হোসেন যে বিষয়গুলো তুলে এনেছেন, তার সাথে আপনি কি একমত সম্ভবত হওয়ার
কারণ নেই, কারণ আপনারা এর বিরোধিতাই করে আসছেন। কারণ এরই মধ্যে একটু যুক্ত করি যে আপনাদের যিনি মনোনীত প্রার্থী অলি আহমেদ, তিনি কিন্তু বলেছেন যে এখানে গণতন্ত্র আসলে পুরোপুরি নিয়ন্ত্রিতভাবে এই নির্বাচনটি হয়েছে। ধন্যবাদ। এটা অনেকভাবে দেখা যায়, উনি একটা ভাবে দেখছেন, ডাইভার্স পার্সপেক্টিভ থাকবে একটা বিষয় নিয়ে। মেনলি আমরা কেন রাষ্ট্রপতির পাওয়ার বাড়াইতে হবে, দ্যাটস দ্য কোশ্চেন, হোয়াই। কারণ আমরা যখন মনে করেন আমরা আগে যেটা ছিল যে বিএনপির কাছে মাইর খেলে মনে করতাম সলিউশন ইজ আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাছে মাইর খেলে মনে করতাম বিএনপি ইজ এ সলিউশন। তো এখন বাংলাদেশে তো কাঠামোটাই সমস্যা। কাঠামোটা হচ্ছে যে আপনি যদি আপনি ভাইয়েরা সবাই পড়েন যে ফুল কনস্টিটিউশন পড়লে ওয়ান ম্যান বেসিক্যালি, যেটা বলেছে প্রাইম মিনিস্টার শাসিত রাষ্ট্রে কারো কোনো পাওয়ার নাই বেসিক্যালি। যেটা হয়েছে যে আমাদের তো ওই পরিমাণ আমরা সোকল সিভিলাইজ শব্দটা ইউজ করতে চাই না, আমরা ওই পরিমাণ রাজনৈতিক সহনশীলতা বা অন্য দলকে মেনে নেওয়া, সবাই মিলে বাংলাদেশ গড়ার মতো মানসিকতা নাই। আমার দল আসলে আমার দলের সব লোক লাগবে, কারণ আমার দল একমাত্র সই দল, আমার দলের লোকজন একমাত্র পারফেক্ট, যোগ্য অযোগ্য কেউ হয় না, এবং প্রতিটা যে সরকার আসে তার দলের মন্ত্রী সবচেয়ে সেরা মন্ত্রী হয় আর কি। তো এইটা হওয়ার কারণে বাংলাদেশে ইনস্টিটিউশন বলতে যে জিনিস সেটা নষ্ট হয়ে গেছে। মানে দলীয় ব্যক্তি হলে কি হয়, তার দলীয় বাস্তবায়ন করতে অনেক সময় প্রফেশনাল হারায় যায়। বাংলাদেশে যেটা হয়, আপনি মেধা বা মেরিটোক্রেসিকে দিবেন নাকি আপনি আপনার ইডিওলজিকে প্রায়োরিটি দিবেন। মেরিটোক্রেসিতে রাষ্ট্র ঠিক থাকবে, বলতেছেন যে মেরিটোক্রেসির মধ্যে যে ইডিওলজির লোক না, তা না। তো রাষ্ট্র হলো কিছু ইনস্টিটিউশনের সমষ্টি। তো সেই রাষ্ট্রগুলোর ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হওয়ার কারণে আমরা কোনোটা আস্থা রাখতে পারি না। একটা রিসেন্ট একটা রিপোর্ট আছে IRI এবং ইনোভেশন, দুইটা রিপোর্টে মানুষ এখনও আর্মির প্রতি আস্থা রাখে। লোকাল ইলেকশনে ফেলতে হবে বা থাকলে ভালো হবে, 70% ফর হোয়াট, অ্যাজ ইনস্টিটিউশনস। খেয়াল করেন, কিন্তু এটা তো দায়ভার একটা রাজনীতিবিদদেরও, কারণ তারা তো আসলে সেরকম পরিবেশ তৈরি করতে পারেনি বলে। পলিটিক্স অফ কনসাসনেস জি। আর পলিটিক্স অফ কনফ্লিক্ট, এটা তো পার্থক্য আছে বাংলাদেশের রাষ্ট্রে। তো যেটা বলতেছিলাম যে এটা দেখে দেখে মানুষ মনে হচ্ছে কি ব্যাপার, এত যদি হয়ে যায় এরকম, তাহলে সব যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কি করবো, কোথায় বাঁচবো। মনে হতেছে যে তাহলে কি সাংবিধানিক যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারটা যদি রাষ্ট্রপতির সাথে একটু মিনিমাম পাওয়ার হয়, যদি উনি একটু, রাষ্ট্রপতি যখন অভিভাবক হয়ে যায় না মানুষের, যখন মানে এমন সময় ওনারা তো শেষ সময় আসে, তখন একটু সেন্স ফিরে যায়। কারণ একটা রাজনৈতিক প্রধানমন্ত্রীর কাছে তো কিছু একটা গ্রুপ অফ পিপল থাকে, তাদের কথা নিয়ে সবসময় চলতে হয়, তখন অনেক সময় মিসলিড হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি দূর থেকে অনেক সময় দেখতে পারে, অনেক লোকের কথা হয়তো এভাবে নিয়ে অবজার্ভ করে না, তখন তার সেন্সটা বেশি কাজ করে যে মানুষ ওরিয়েন্টেড, জাতি ওরিয়েন্টেড, রাষ্ট্রপতিকে একটু অ্যাবভ আমরা পলিটিক্সের উপরে রাখি। তো সে জায়গা থেকে উনি যদি প্রতিষ্ঠানগুলো ঠিক রাখে, যে রাষ্ট্র ঠিক থাকবে, মেরে ব্যালেন্স হবে, বেসিক্যালি হচ্ছে একটা সুশাসন যেন হয়। মানে অল দিস স্টাফ হোয়াট উই আর ডুইং বেসিক্যালি, কেন কনস্টিটিউশন দরকার, বিশৃঙ্খলা যেন না হয়, সব কিছু যেন নিয়মতান্ত্রিক অনুযায়ী হয়। কিন্তু সেই কনস্টিটিউশনের মধ্যে যদি এমন সিস্টেম থাকে যে একজনকেই সব ফেসিলিটেট করা হয়, কারণ মানুষ যদি একবার অটোক্রেট হয়ে যায়, মানে সিস্টেমের মধ্যে সব কিছু পাওয়ারফুল হয়ে যায়, অটোক্রেট হয়ে যাবে, যা চায় তাই করতে পারে। কিন্তু প্রাইম মিনিস্টার যদি বলে যে সাইনিং পাওয়ার নাই, তো মন্ত্রী দিলাম, সাইনিং পাওয়ার নাই, শেষ হয়ে যাবে, এরকমও আছে। তো এই বিষয়টার জন্য জাস্ট এটার জন্য 71 ছাড়া দরকার। দেখেন এই ইভেন যেটা আপনি রাষ্ট্রপতি যেটা যুক্ত করে দিলেন ওনার কথা অনুযায়ী, রাষ্ট্রপতি তো তার দলের দিলাম, চারটা দেওয়ার পরেও আপনি কিছু বিল আছে, এমন কিছু বিল আছে যে বিলগুলোকে তার মন থেকে সে মানতে পারতেছে না, যে এই বিলটার আমার বিরোধিতা করা দরকার, এই বিলটার ব্যাপারে আমার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা দরকার, যারা রিয়েলি পিওর হার্ট ফর দ্য ন্যাশন সেক, ফর দ্য পিপলস ইন্টারেস্ট, এইটার জন্য আমার কথা বলা দরকার। তখন ঠিকই কিন্তু সে কথা বলতে দাঁড়িয়ে, কিন্তু এখন সে স্টপ। বরং সরকারের জন্য লোকজন আমাদেরকে বলে, ভাই তোমরা একটু বলো, আই ক্যানট সি দিস ওয়ান, ক্যান ইউ রেইজ দিস ভয়েস, এটা আমাদের সবার দরকার। তো বিভিন্ন ইন্টারেস্ট থাকে, আপনার পার্সপেক্টিভে একটা হতেছে কিন্তু বিপরীতে আরেকটা থাকে। তো এই জায়গাটা আরো ভাইব্রেট হতে পারতো আমরা আলোচনার দৃষ্টিকোণ থেকে, তাহলে এটা হলো আমার পার্সপেক্টিভ। আচ্ছা, আমিনুল ইসলাম খান, সেটি হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি খুব তাড়াহুড়ো করেছে বলে বিরোধী দল মনে করে, কারণ এখনো তো 90 দিন বাকি ছিল, তার মধ্যে তো আসলে নির্বাচনটা করাই যেত। এই যে সংবিধান সংশোধনের আপনারা যে উদ্যোগটি নিচ্ছেন, আমরা জানি যে সামনের অধিবেশনে সে বিষয়ে আপনারা একটা কমিটিও করেছেন, যেখানে ওনারা অংশ নেননি এখন পর্যন্ত, কিন্তু এই সংবিধান সংশোধনের আগেই রাষ্ট্রপতি নির্বাচনটি করাটা তাদের কাছে মনে হচ্ছে যে আপনারা খুব তড়িঘড়ি করে করছেন, মানে করে ফেলেছেন আর কি। 21 টিভির কলাকৌশলী, সাংবাদিক এবং যারা দেখছেন, ধন্যবাদ সবাইকে। আসলে রাষ্ট্রপতি একটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। রাষ্ট্রকে উনি যে ভাষায় বললেন যে উনি একজন অভিভাবক, তো অভিভাবক শূন্য আপনি কতদিন থাকবেন? আপনার যে কোনো সমস্যাই তো সৃষ্টি হতে পারে, সেই সমস্যার সমাধান যদি আপনারা দ্রুত করতে চান তাহলে তো রাষ্ট্রপতি খুবই দরকার।
তো এখানে আপনারা যে তড়িঘড়ির তো আমরা খুব বেশি কিছু দেখলাম না, হয়তো 90 দিন ছিল, আপনি না আর 20 দিন পরে করতে পারতেন, আর 1 মাস পরে করতে পারতেন, আপনাকে তো করতেই হতো, করতে হতো না। এখন আমাদের কালচারটা দাঁড়াইছে যে আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, আমার প্রতিপক্ষ বলবে যে না সূর্য পূর্ব দিকে ওঠে। মানে আমরা একটা ভালো করি আর খারাপ করি, সেইটার একটা ভুল ধরতে হবে, এইটাই হচ্ছে আমাদের কালচার। এই কারণে উনি আজকে বলতেছেন যে তৈরি করে করে হচ্ছে। কিন্তু আমার তো যদি আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো আমাদের বলা উচিত ছিল যে রাষ্ট্রপতিবিহীন সরকার, একটা অভিভাবকহীন, দ্রুত যত একজন অভিভাবক দ্রুত নিয়োগ পান, সেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। তো বিএনপি সেই মঙ্গলজনক কাজটা দ্রুত করেছে, এটাকে তো স্বাগত জানানো উচিত। কিন্তু যদি বিএনপি বলতো যে আমরা 90 দিন 89 দিনের যা করব, তখন আবার আজকে যারা বলতেছেন যে দ্রুত, তারাই আবার বলতো কেন এত দেরি করছেন। না, তারা বলছেন যে সংবিধান সংশোধন করার পর তো আপনারা করতে পারতেন, কারণ সংবিধান না আজকে করে করেছেন, আমি কারণ এই যে আজকে 70 যে অনুচ্ছেদটা আসলে বাস্তবায়ন করবার জন্য। নির্বাচনটা হলো, জি সেটা তো 70 ধারা মেনেই হলো। জি এটা যে শুধু আমরা মানছি তা না, তারাও তো মানছে, তারাও মানছে না। এবং এই যে আপনি বলেন, ওনাদের আহ্বায়ক সাহেব বলেছেন নিয়ন্ত্রিত গণতন্ত্র, তা আমি ভাবলাম যে ওনারাও তো অনিয়ন্ত্রিত দেখলাম না, ওনারাও তো ওনাদের প্রার্থীকেই ভোট দিয়েছে। অলি আহমেদ তো আপনাদের জোটেরই প্রার্থী, অলি আহমেদ তো আর অন্য একটা দলে অন্য জোটের প্রার্থী না যে আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে প্রার্থী করে আপনারা তাদের ভোট দিচ্ছেন। অলি আহমেদ তো আপনাদের জোটের, আপনারা তো জোটের মধ্যেই থাকলেন। কই আপনারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে একজন সজ্জন ব্যক্তি, রাজপথে দীর্ঘদিন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা তো ভাবতেই পারি, দেশের মানুষও তো ভাবতে পারে যে 11টা অন্যান্য দলের লোকজন ভোট দিয়েছে, আপনারা জোটের একজন লোক কি মনে হলো না মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভালো মানুষ? আপনারা যদি আজকে নিয়ন্ত্রিত গণতন্ত্রের কাঠামো থেকে বের এসে ভোট দিতেন, তাই না ভাবতাম যে আপনারা নিয়ন্ত্রিত গণতন্ত্র না, আপনারা স্বাধীন গণতন্ত্র। আপনারা তো সেই দলের গণতন্ত্রের মধ্যেই থাকলেন, নিয়ন্ত্রণের মধ্যেই থাকলেন। কারণ একজন তো আপনি দাঁড়ায় দিতে পারতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি খুবই অযোগ্য। আচ্ছা, এই প্রার্থী নিয়েও একটু আলোচনা যেরকম আছে, যে সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমেদ আসলে বলা যায় যে বিএনপিরই একসময় নেতা ছিলেন অলি আহমেদ, এবং যে বিষয়টি তিনি ছিল একই সাথে মুক্তিযোদ্ধা। জামাতের অনেকে বলছে যে একটু কৌশলের মতো, যে 71-এর বিষয়টিকে একটু পাশ কাটানো বা ধামাচাপা দেবার জন্য, এবং একই সাথে বিএনপির প্রার্থীর সাথে বিএনপিরই একজন পুরনো কলিগের মানে এই নির্বাচনে দাঁড় করানোর বিষয়টি একটা কৌশল।